বিএনপি আজকে যে কর্মী সমাবেশ আয়োজন করেছে এটি জনসভায় রূপ নিয়েছে। আমি বক্তব্য দিব না, নেতৃবৃন্দরা দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। আমি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই দীর্ঘ সময় যাবৎ নেতৃবৃন্দদের বক্তব্য আপনার ধৈর্য সহকারে শুনেছেন। আমি আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আমি যে কথাটি বলতে চাই, দীর্ঘ 16 বৎসর একটি ফ্যাসিস্ট সরকার এই জাতির বুকের উপর এটি জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। দীর্ঘদিন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। রাজপথে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। অনেক ভাইয়ের, হাজারো ভাইয়ের রক্ত হয়েছে রাজপথে, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে। এত নির্যাতন শিকার হওয়ার পরেও আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৈনিকেরা রাজপথ থেকে সরে যায় নাই। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে অন্তরীণ থাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বৎসর নির্বাসনে ছিল। আরেক ভাই এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে এই সরকারের আজকে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হয়েছে। এই যে জিয়া পরিবার, তাদের যে ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, আমাদের কিন্তু হাজার হাজার ভাইয়ের আমাদেরও ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতির মূল্যায়ন যদি আমরা করি তাহলে জিয়া পরিবারের ন্যায় কি আমাদের এত বড় ক্ষতি হয়েছে? সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আপনার জিয়া পরিবারের হয়েছে। আজকে অনেক নেতারা মঞ্চে এসে মাইক পেলে অনেক বড় বড় কথা বলে যে আপনার আন্দোলন সংগ্রাম করেছে 17 বৎসর। কি অনেক সময় বলে যে ভুট্টা খেতে লুকিয়েছিলাম, শোলবাড়ি চরে ছিলাম, আম গাছে ছিলাম, বলে না? কথাগুলো কি সত্য? এমন ভাবে বলে যে অনেক সময় আমরা ভুলে গিয়ে কিন্তু মনে করি কথা, সত্য কথাই বলে ফেলেছে। আর তাদের কথায় মনে হয় যে আমরা যেন মনে হয় মাঠে ছিলাম না, রাজপথে ছিলাম না। আমি সহ এই যে প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে অনেক নেতারা আছে, মাসের পর মাস জেলে গেছে। মামলা 18টি মামলা হয়েছে আপনার সেই সময়। আমি সরাসরি 5টি মামলার আসামি ছিলাম, প্রতিটি মামলার 1 নম্বর আসামি। রাজনৈতিক বিবেচনায় এই মাত্র আপনার কয়েকদিন আগে মামলাগুলো শেষ হয়েছে আমার। সেই দীর্ঘ সময় 9 সাল থেকে এই 25 সাল পর্যন্ত কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছি আমরা।
কোন মামলা আপনার হাইকোর্ট ছাড়া জামিন হয়নি। আর যারা বক্তব্য দেয় তাদের যদি জিজ্ঞেস করা হয় আপনি কয়টা মামলার আসামি ছিলেন, একটু কাগজ বল দেখি, আপনার বলতে পারবেন। তবু আমরা শুনি। আমি বক্তব্য অনেক সময় আপনাদের বলেছি যে রাজনীতিটা কিন্তু একটা দীর্ঘ পথ। আমি সেই 90 সাল থেকে আপনার সামাজিক রাজনীতির কাজের সঙ্গে জড়িত হয়েছি। আজকে ওই পাশে 10 বছর আর এই পাশে কি 25 চলছে নাকি, 35 বছর থেকে রাজনৈতিক মাঠে আসি। আমি যদি আপনাদের সামনে মিথ্যা কথা বলতাম তাহলে আজকে আমার ডাকে কিন্তু আপনারা সাড়া দিতেন না। কি এটি বাস্তবতা না? এই জন্য রাজনৈতিক মাঠে মিথ্যা কথা বলতে নেই। তার কারণ যারা রাজনীতির ক্ষমতায় এসে ক্ষমতা অপব্যবহার করেছে তাদের প্রায়শ্চিত কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছে, হয় নাই? আজকে ফ্যাসিস্ট সরকার, আমরাই তো কি এখানে যারা সামনে আছেন অনেকে হতাশ হয়ে গেছিলেন যে এই সরকারকে মনে হয় আর পতন করা সম্ভব না। আর আওয়ামী লীগ তো বলতোই যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে কে ক্ষমতা কে নেয়। আল্লাহ ভুলে গিয়েছিলেন, ইমানের শক্তি হারায় ফেলছিলেন। আছে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করতে নাই। রাজনীতি একটা পিচ্ছিল পথ, যদি এই পথে চলতে ভুল করা হয় তাহলে 5 স্লিপ করে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটি বাস্তবতা। আজকে দেশে এই রাজনৈতিক অনুকূল পরিবেশ সৃষ্টি হতে লক্ষ লক্ষ ভাইদের আর কি আপনার ত্যাগের বিনিময়ে এটি সৃষ্টি হয়েছে। এজন্য কোনো ব্যক্তি বলতে পারবে না আমরা যারা নেতৃত্ব দেই, আমি যদি বলি কালীগঞ্জ উপজেলার মালিক আমি, এটা কি বলা যাবে? এটা অহংকার হবে না? ক্ষমতার অপব্যবহার হবে। এই দেশের মালিক জনগণ, অনুরূপ ভাবে আপনার এই উপজেলার মালিক এই উপজেলার জনগণ নাকি, তাই না? জনগণই সকল ক্ষমতার উৎস। এটি কিন্তু আমরা অনেকে কিন্তু আপনার ভুলে যাই। আজকে সেই দীর্ঘ সময় থেকে আপনাদের সঙ্গে পথ চলছি। আমি বিভিন্ন সময় আমি রাজনৈতিক সাংগঠনিক ভাবে যেভাবে নেতৃত্ব দিয়েছি, পাশাপাশি আপনাদেরকে সাথে নিয়ে আমি ভোট যুদ্ধেও আপনার অবতীর্ণ হয়েছি। আমি এই কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি বর্তমান লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ভাইস প্রেসিডেন্ট। এটি তো আমার কাজের বিনিময়ে আস্তে আস্তে প্রমোশন হয়েছে নাকি, না একদিনে চলে এসেছে মেয়ে জায়গায় কি, তাই না? প্রতিটা ক্ষেত্রে আপনার এরকম একটি নিয়ম রয়েছে। আগে 1-এ ভর্তি হতে হবে নাকি, তারপর আস্তে আস্তে আপনার ক্লাসের পরিবর্তন হবে, তাই না? কিন্তু পাস করতে হবে। যদি ফেল করি তাহলে কি আপনার হবে পরিবর্তন? ভোট যুদ্ধে আপনার অবতীর্ণ হই 2009 সালে মহাজোটের মহাবিজয়ের পর। নেতৃবৃন্দরাও বক্তব্যে বলেছেন, আপনারাও কিন্তু, আমরা তো একই এলাকার মানুষ নাকি, আপনারাও সকলেই জানেন মহাজোটের মহাবিজয়ের পর কালীগঞ্জ উপজেলায় সেই সময় নুরুজ্জামান আহমেদ সাহেব লালমনিরহাট জেলার যে 5টি উপজেলা রয়েছে সবচেয়ে আপনার হেভিওয়েট প্রার্থী, তার বিরুদ্ধে নির্বাচন করবে কে আপনার
এটি আপনার আর কি জনগণ তখন সে সময় মনে করতো যে আপনার এদিকে সম্ভব। সেই সময় আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহসে, আপনাদেরকে সাথে নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। 5টি উপজেলার মধ্যে মহাজনের যেমন সবচেয়ে হেভিওয়েট প্রার্থী নুরুজ্জামান আহমেদ ছিল, সবচেয়ে আপনার হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আপনার হয়েছে এই কালীগঞ্জ উপজেলায়। যদি ভোট সুষ্ঠু হতো, জয়টি কিন্তু আমাদেরই হবে। 9 সালে নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমার উপরে আসলো আপনার একটি বড় খরচ। আমার বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া শুরু করল। সে মামলা কি আপনার কঠিন কঠিন মামলা, দ্রুত বিচার মামলা, আইনের মামলা যখন বাংলাদেশে তারা পাশ করল, একই দিনে 2টা মামলা, দ্রুত বিচার আইনের মামলা আমাকে দিল। আমার বিরুদ্ধে অস্ত্রের মামলা দিয়েছে, যে অস্ত্র আমি কোনো দেখি নাই। আমার বিরুদ্ধে হরতালের মামলা দিয়েছে। এভাবে একের পর এক মামলা, শুধু আমাকে না, আমি 1 নম্বর আসামি, আর আমার সঙ্গে এই যে সামনের সারিতে যারা আছে, এই যে আপনার মঞ্চে যারা আছে, শত শত আসামি। একদিনে 175 জন আসামিকে আমি সারেন্ডার করেছিলাম আপনার বিভিন্ন মামলায়। এটি আমার মনে হয় লালমনিরহাট জেলার রাজনীতির একটা ইতিহাস। আমি নিজে একটি ঈদ আমার বাড়িতে করতে পারিনি। মামলা যখন দিল, হাইকোর্ট বন্ধ, সামনে ঈদ, ঢাকায় গেলাম, আপনার জামিন হতে পারলাম না। তবে একটা কাজ আমার ভালো হয়েছে, আপনার আমার একটা ইচ্ছা ছিল, আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে যেটি আপনার বড় ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জ জেলায় শোলাকিয়া মাঠ, নাম শোনেন নাই? নাম শুনছেন তো? আমার একটা নিয়ত ছিল যে ওই মাঠে নামাজ পড়বো। আল্লাহর কি ইচ্ছা দেখেন আপনার, সেই মাঠে আমি আপনার ওই নামাজটা পড়তে পেরেছি। এভাবে একটা আসলো আপনার নববর্ষ, তখন লালমনিরহাট জেলায় 500 আসামি, তার মধ্যে আমাদের 175 জন আসামি, আমাদের উপজেলা। তো নববর্ষ থেকে মানুষ শুভেচ্ছা বিনিময় করে তো, তাই না? তা আমি আপনার সবার জন্য এই রজনীগন্ধার একটা করে স্টিক, 500 প্যাকেট নাস্তা জেলখানে নিয়ে গেলাম, আমার ওয়াইফ সহ। আমার ওয়াইফ আগে একটা করে নাস্তার প্যাকেট দিল, আর আমি একটা করে একটা ফুলের তোলা দিলাম। নেতৃবৃন্দ তো আপনাদের উদ্দেশ্যে বললেন, সেই ঈদের সময় আমি যেমন ছিলাম না বাড়িতে, আমার সঙ্গে যারা কোনো আসামি তারাও আপনার বাড়িতে থাকতে পারেনি, তারাও ঈদ করতে পারেনি। আমার তো একটি কর্তব্য রয়েছে, তাই না? অন্তপক্ষে যারা আমার সহযোদ্ধা, যারা আমার সঙ্গে রাজনীতি করে, তাদেরকে যদি সান্ত্বনাটুকু যদি দিতে না পারি, আমি তাদের কাছে তো আমি ঋণী, তাদের কিছু দিতে পারিনি। আমার নেতৃত্বে যেহেতু তারা আপনার ঝাঁপিয়ে পড়ছে রাজপথে, আমার জন্য তারা আসামি হয়েছে। আমার ওয়াইফকে ফোন দিয়ে বললাম যে তাদের প্রত্যেকের বাসায় অন্তপক্ষে সেমাই, চিনি যতটুকু পারে আর কি, আপনার সেমাই চিনিটা তো দেওয়া বড় কথা না, তাদের পরিবারের পাশে গিয়ে যেন দাঁড়াতে পারে, সেই কাজটুকু আপনার করার চেষ্টা করেছে। এভাবে আপনার মা মাটির মানুষের সঙ্গে আপনার ছিলাম বলেই আমি মনে করি দিন দিন আমার সমর্থন কমে নেই, দিন দিন আমার সমর্থন বেড়েছে। তার প্রমাণ 2009 সালে আমি যখন
উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলাম। আপনারা আমাকে যখন অকুণ্ঠ সমর্থন দিলেন তখন আমার বুকটা ভরে গেছে। আমার সেখান থেকে সাহস হয়েছে, সাহস জুগিয়েছেন আপনারা। আমি সামনে দিকে আপনার পথ চলছি। 2014 সালের সেই নির্বাচন আপনাদের আজও মনে পড়ে। আমার সঙ্গে কি বড় বড় নেতারা ছিল না। আমি আপনাদেরকে সাধারণ সমর্থক ভোটারদের সাথে নিয়ে আমি সেদিন লড়াই করেছিলাম। লড়াই কিন্তু আমি বিজয়ী হয়েছিলাম। আপনারা জানেন রাষ্ট্রযন্ত্র শিকার, যে রাষ্ট্রযন্ত্র হবে রক্ষক, সেদিন রাষ্ট্রযন্ত্র হয়েছিল আমাদের বাধা, রাষ্ট্রযন্ত্র হয়েছিল আমাদের ভক্ষক। রাত 3টার সময় আপনার বিদ্যুৎ অফ করে দিয়ে সেই ঢাকায় শাপলা চত্বরে যেমন হেফাজত ইসলামের উপর নির্যাতন নিপীড়ন হয়েছিল, বলতে গেলে অনুরূপ ভাবে আর কি অনেকটা তুষভান্ডার ইউন অফিসের সামনে হাই স্কুল মাঠে এমন একটি অবস্থা দাঁড়িয়েছিল। সেই ক্ষত, সেই আঘাত আমি মনে করি আপনাদের এখনো যায়নি। ক্ষত একবার হলে সেটা আপনার কি থেকে যায় যতক্ষণ প্রতিশোধ না নেওয়া যায়। 2018 সালে আসলো জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় একটু ভুল বুঝাবুঝির কারণে কিছু আমাদের মধ্যে অঘটন ঘটেছিল, সেটুকু আপনারা জানেন। এরপরে যে কথাটি বলতে চাই, আজকে আপনাদের ওই নমিনেশনের আতঙ্ক কিন্তু আপনারা এখনো কাটেনি। কাটছে কি? তার কারণ মাঠে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ানো হয়, বিভিন্নভাবে আপনার নাটকীয়তা আপনারা শোনেন। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে বহু নাটকের মধ্যে চলে গেছে। আজকে যারা নমিনেশনের স্বপ্ন দেখেন আর বিভিন্নভাবে আপনার আমাদেরকে অপবাদ দেয়, অপবাদের কারিগর তো তারাই নাকি? সেই কারিগর যদি অপবাদের তারা না হতো, তাহলে 2014 সালের যদি সঠিক সিদ্ধান্ত হতো দলের, ভোটের ব্যবধান হতো 25 থেকে 30,000, ওই লাইট অফ করেও আর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেও আপনারা আমাদের জয় ছিনিয়ে নিতে পারতো না। দায়ী কারা? আর যারা দায়ী তারা তো 2018 সালে মনন চাইতে যায় নাই, গেছিল গেছিল তো নাকি? সেই সময় দেয়নি না? সেই সময় দিচ্ছে। আর আজকে আমি কি অসুস্থ হয়ে গেছি নাকি? আমি কি মাঠে ছিলাম না? তাহলে কি আমার জনসমর্থন কমে গেছে? আর আজকে বলা হয় কি আপনার নমিনেশন আমাদের নাই নাকি? এটি অনেক রাজনীতির অনেক পরীক্ষার বিষয়। আমি মনে করি প্রত্যেকটা পরীক্ষায় আপনাদেরকে সাথে নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি এবং টাকা, অর্থ আমি আপনাদেরকে বলেছি ইতিপূর্বে, আজকেও বলতে চাই, এটা আপনার কোনো পণ্য না। নমিনেশনটা কোনো পণ্য না। নমিনেশন কেনা যায় না। নমিনেশন কোনো দোকানে পাওয়া যায় না যে আপনি 1000 কোটি টাকা দিয়ে নমিনেশনটা কিনে নিয়ে আসবেন। আর 1000 কোটি টাকা দিয়ে যে কেউ নমিনেশন নিয়ে আসে আপনাদের সামনে হাজির হয়, ভোট দেবেন ইনশাল্লাহ নাকি? ভোট কাদের হাতে? জনগণের হাতে। জনগণকে সম্মান করতে হবে। আপনার আমার মতো অনেকের এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন থাকতেই পারে,
এটি দোষের না। কি দোষের কি এটা না? দোষের না। তবে শিষ্টাচার থাকতে হবে। রাজনীতি, বিএনপি আপনার একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি, যে রাজনৈতিক সংগঠন বাংলাদেশের 4বার ক্ষমতায় ছিল, এটির একটি কাঠামো আছে, এটির একটি গণতন্ত্র রয়েছে। যারা স্বপ্ন দেখে তাদের সহ তো আমরা এক দলে আছি না, অন্য দলে? এক দলে না। আপনার নিয়ম কি? এক দলে যেহেতু আসছি, একসঙ্গে কাজ করবো, একই মঞ্চে থাকবো, একই মঞ্চে কথা বলবো, যার যেটা প্রোটোকল সেই প্রোটোকলে সে থাকবে, কি তাই না? যেমন পারিবারিক আমাদের বড় ভাই ছোট ভাই থাকে না, দলেও আপনার কিন্তু বড় ভাই ছোট ভাই আছে। এখন পারিবারিক যদি বড় ভাইকে আপনি না মানেন, আপনার তো শিষ্টাচারে নাই, আপনি কিভাবে রাজনীতি করবেন? আগে রাজনৈতিক শিক্ষা নিতে হবে, রাজনৈতিক শিক্ষা লাভ করতে হবে। যারা সাথে আছে তারা যদি তার মঙ্গল চায়, আমি মনে করি তাকে আপনার উপদেশ দিত যে আগে বড় ভাইকে মানা শিখুন। জনসমর্থন যদি আপনার কেউ আদায় করতে পারে, তার যোগ্যতা যদি সে আদায় করতে পারে, আপনি আমি তাকে টানি ধরে নামাতে পারবো? আসুন, যেহেতু একই দল করি, একই মঞ্চে থাকি, একসঙ্গে কথা বলি, তাদের কাজ ধরে কাজ করি, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য। রাজনীতি আমরা করি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এটি যদি আমাদের সঠিক কথা হয়ে থাকে, তাহলে কেন ভাগা থাকে? ভালো কাজ করুন, মানুষ সমর্থন দেবে। মানুষ সমর্থন দিলে আমি কেন, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও আপনাকে আটকাতে পারবে না, আমার ভাই তারেক রহমান আপনাকে আটকাতে পারবে না। তার কারণ কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছে, যে আমরা মনোনয়ন এমন ব্যক্তিকেই দেব, এটি কোনো সাংগঠনিক নির্বাচন নয়, এটি হলো আপনার কি জনগণের ম্যান্ডেটের উপরে নির্বাচন। সাংগঠনিক ভোট কয়টা, পদ পদবীতে আমাদের কয়টা লোক আছে, যার সর্বজনের সর্বমহলে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাকে মানুষ ভালোবাসে, যার সমর্থন রয়েছে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। আমি দলগের কথা বলি, 9 সালে আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের কাছে বেরিয়ে দিই। 14 সালে অনুরূপ ভাবে একই বাড়িতে 2জন প্রার্থী ছিলাম, তাই না? 14 সালে। এরপরে দলগা মিলনে কি আমি ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি? ফার্স্ট হয়েছি আমি, তাই না? তার ঘটনা হলো, দলগ্রাম ওই কাকিনাতে যদি ফার্স্ট হই, আপনার মদাতে যদি ফার্স্ট হই, দলগ্রাম তো আমার একবার বাড়ি নাকি, আমার বাড়ির পিছনের সীমানা থেকেই আপনার দলগ্রাম ইউনিয়ন, তাই না? তো যাই হোক, মনোনয়নের বিষয় যদি আমি বলবো, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, এইগুলোর কথায় কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। যেহেতু মাঠে ঘাটে সব জায়গায় আপনার আলোচনা শোনেন না, আত্মীয় স্বজন আছে না বিভিন্ন ইউনিয়নে, 16টা ইউনিয়ন আমাদের নাকি, 16টা ইউনিয়নের সব ইউনিয়নে না থাকলেও ম্যাক্সিমাম ইউনিয়নে তো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে নাকি, খোঁজখবর নেন তো, ঠিক আছে? যেহেতু জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের যেহেতু সমর্থন রয়েছে আপনাদের আমার প্রতি, ইনশাল্লাহ 2018 সালে আমি মনোনয়ন পেয়ে আপনাদের সামনে ধানের শীষ হাতে নিয়ে হাজির হয়েছিলাম।
যদি সুষ্ঠু ভোট হতো, আল্লাহ চাই লক্ষাধিক ভোটের ব্যবধানে গতবারই আমি আমাদের দেশটা যে বেগম খালেদা যেতে এই আসন উড়াই দিতে পারতাম। অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। রাজনীতিতে সচেতন থাকে, সচেতন থাকতেই পারে। এই জেলা বিএনপি অভিভাবক, জেলা বিএনপি সভাপতি কে নাম জানেন তো সবাই? অধ্যক্ষ কাসিদুলের দুল ভাই দেখি, উনি আমাদের বিভাগের নেতা, বিভাগের যদি সাংগঠনিক সম্পাদক। এই বিভাগে গ্রেটার রংপুর এবং গ্রেটার দিনাজপুরে 8টি জেলা, 8টি জেলায় আপনার আছে 33টা আসন। আমাদের রংপুর অঞ্চলে 5টা জেলার মধ্যে আছে 22টি আসন, আর দিনাজপুর আপনার 3টে জেলায় আছে 11টি আসন। 33টি আসন দেখভাল করার দায়িত্ব কি ওনাকে দিছি তো নাকি? এই যে আমরা ভাবি যে উনি এমপি হলে মন্ত্রী হবেন, ওনার নিজের জেলায় 3টি আসন। এইখানে যদি 3টি আসন উনি জিতে দিতে না পারেন, তাহলে ওনার কি মন্ত্রিত্ব আপনার আমরা দাবি করা কঠিন হবে না নাকি? তো ওনারা তো দায় দায়িত্ব আছে, ওনারা তো চিন্তা আছে নাকি? ওনারা তো হিসাব নিকাশ আছে। আর শুধু তো প্রতীকে নির্বাচন হয় না, হয় কি আপনার? তাই না? তাহলে তো আর জরিপ হতো না, তাহলে তো নমিনেশন যাকে ইচ্ছা তাকে দিলে আপনার এমপি হয়ে যেত। আর কথা আমার আমি দৃঢ় করতে চাই না আর কি। আপনার আমি যে কথাগুলো বললাম এগুলো নাকি আপনারা সবই জানেন, আমি শুধু আপনাদের মনে করে দিলাম। কি বুঝাতে পেরেছি আপনাদের? আমি পরিশেষে আপনাদের কাছে যেটি অনুরোধ করব, এই 16টি ইউনিয়ন এখন আপনার 4,25,000 ভোটার। আমি একটি লোক, আমি যদি প্রতিদিন ঘুমাইতে তো হবে, ঘুম বাদ দিয়ে যদি আপনার বাকি সময়টা ছুটি, এই 3 মাস সময় কয়জন লোকের দেখা করতে পারবে, কয়জনের সঙ্গে কথা বলতে পারবে? আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই মঞ্চ থেকে যে আজ এই মিটিং থেকে আপনারা শপথ করবেন যে আমরা প্রত্যেকে নিজে প্রার্থী মনে করে বাবুল শেষে আজ থেকে আমরা ধানের শেষে ভোট চাব। আমার বিশ্বাস যদি আপনারা কাঁধে কাঁধ মিলে আমার সঙ্গে কাজ করেন, তাহলে এই যে যেসব আপনারা অনেকে হয়তো আতঙ্কিত হয় যে মহিলা দল নামাইছে, জান্নাতের দল নামাইছে, এটা ওটা, বুঝলেন? আল্লাহ চায় এগুলোর কোনো সমস্যা হবে না। লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা এই আসন দিতে পারবো ইনশাল্লাহ। আমি চাই শুধু জয় না, বাংলাদেশের 300 আসনের মধ্যে যেন একটা ইতিহাস রচনা হয়। যদি আমরা সেই ইতিহাস রচনা করতে পারি, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমি জানি যে আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, আপনারা স্বপ্ন লালন করেন, আপনারা আকাঙ্ক্ষা আছেন, তাহলে আপনাদেরকে আমি সাথে নিয়ে বিজয়ের পরে অনুরূপ ভাবে কাঁধে কাঁধ পেয়ে যে এই এলাকার উন্নয়ন ঘটাতে পারি। আর সেটি যদি আমি করতে না পারি, তাহলে কি পরে তো আবারও আপনাদের সামনে এবং আমার হাজির হতে হবে না? তখন কি আমাকে সমর্থন দেবেন? তাহলে জনগণই সকল ক্ষমতার উৎস দিতে কি চিরন্তন সত্য, তাই না? এটি আমার দেশ নেত্রীর কথা, এটি বেগম খালেদা জিয়ার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা। উনি স্বল্প সময়ের মধ্যে এদেশের মানুষের আস্থা ভালোবাসার যে প্রতীক হয়েছিলেন, এদেশের যে উন্নয়ন ঘটিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, সেই লোকটি এই কিছু বিপদগামী সৈনিকের হাতে চিটাগাং সেই সার্কিট হাউসে রাতে তাকে কি গুলি করে ব্লাস্ট ফায়ার করে তাকে আপনার নিহত করে।
সেই সময় আপনাদের মনে আছে, বিশেষ করে আমি মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সেদিন দেখেছেন এমন কোন মসজিদ নাই, মন্দির নাই, গির্জা নাই যে তার জন্য আপনার দোয়া আশীর্বাদ প্রার্থনা হয় নাই। এমন একটা অবস্থা হয়েছিল, মনে হয় যে আপনার গাছের পাতাও কান্না করেছে। উনি মারা যাওয়ার পরে তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9টি বৎসর আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে আপনার স্বৈর শাসনের পতন ঘটিয়ে এদেশে আবারও আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। আবার এই 17 বৎসর কি অবস্থা সেটা আপনারা সচকেই দেখলেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করি না। পরিশেষে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো বিভ্রান্ত না হয়ে খুব তাড়াতাড়ি আপনারা ঘোষণা পেয়ে যাবেন। এটা খুব বেশি সময় লাগবে না। কোন চক্রান্ত ষড়যন্ত্র আপনার কাজে লাগবে না। আপনারা আজ থেকে ধানের শীষে ভোট যাবেন, কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের মঙ্গল, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।